নাম আলম, আমি বাবা খান। তোরে দেখার বড় স্বাদ ছিল আমার। তোর চোখে মুখে প্রচন্ড ঘৃণা। আমার ঘৃণা করস তুই? আমারে ঘৃণা করে লাভ নাই। বাংলাদেশে আমার মতো আরো অনেক বাবা খান আছে। কয়জন রে ঘৃণা করবি তুই? আমাকে কেন এখানে ধরে এনেছ? তুই সৎ লোক, তোর অনেক দাম। সেই দাম মিটাই দেবো বলে ধরে আনছি। এই সৎ মানুষটার দাম মিটাই দে, যাতে মিলটা আমার নামে হয়ে যায়। এতে হইব না আরো লাগবো? আরে কি মুশকিল, বেকুব নাকি? ভালো মন্দ কিছু একটা কর। শোন, চাকরি থেকে পেনশন পাওয়ার পরেও সরকার এর বেশি দিতে পারবে না। দরিদ্র দেশ, দরিদ্র সরকার। বড় লোক হওয়ার চেষ্টা কর শালার পো। বোবা ডাকাইত, তেজ আছে, ওর তেজ আছে। 100% সৎ লোক। তোর চিকিৎসা দরকার। লোকটাকে মেরে ফেললে? আমি মারলাম কই? মারলি তো তুই। আমি? তুই তুই মারছস। আমার গালে থাপ্পড় মাইরা বাইচে যাবি। আমার গালে। তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইচে থাকবি তুই। পুলিশে খবর দেয়, ধরে এটা শালারে। ওর বউ পোলা পাইন ঠিক করে পারুক। রানা, তোর বাবা এখন আসছে না কেন? আমার গালে থাপ্পড় মাইরা বাইচে যাবি। তরে আমি তিল তিল কইরা মারু। নরহত্যার দায়ে 14 বছরের দণ্ডিত আসামি হইয়া বাইচে থাকবি তুই। বাবা, বাবা তুমি তাড়াতাড়ি চলে এসো। মা কেমন জানি করছে। আমি আর পারছি না বাবা, আমি আর পারছি না। তোর বাবা এখন আসছে না কেন? না মা, অফিসের কাজটাই বাবার কাছে বড়। আমরা তার কেউ না। চলো মা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। মা, মা গো, আঙ্কেল 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 আঙ্কেল, আমার মা ভীষণ অসুস্থ, একটু হাসপাতালে পৌঁছে দিন। আঙ্কেল আঙ্কেল গাড়ি থামান আঙ্কেল। খবরদার, মাকে ছুবে না। আমার মা তোমার কেউ না, আমি তোমার ছেলে না। তুই আমার কথা শোন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার মাকে মেরে ফেলেছো। আমার মায়ের মৃত্যুর জন্য তুমি মেরে ফেলেছো। কি অসম্ভব। কি অসম্ভব বাবা? দেখ মা, কি ষড়যন্ত্র, কি গভীর চক্রান্ত। মিস্টার আলমের মতো এমন সৎ অফিসারই হয় না। তিনি কাউকে খুন করতে পারেন, এটা আমি বিশ্বাস করতে পারি না।
ভদ্রলোক ন্যায়সঙ্গত ভাবে মিলটি আমাকে পাইয়ে দিতে গিয়ে নিশ্চয়ই কোনো অশুভ চক্রান্তের শিকার হয়েছে। তোমারই এক স্বভাব, কারো কোনো বিপদের কথা শুনলে অমনি তোমার অস্থিরতা শুরু হয়ে যায়। আর তাছাড়া ঘটনাটা সত্যিও তো হতে পারে। সবকিছু ভালো মতো না জেনে কাউকে এতটা সৎ আর নির্দোষ ভাবাটা ঠিক নয়। কিন্তু মা, আলম সাহেবের ব্যাপারটা আলাদা। এই বিপদে তার পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি এক্ষুনি যাব, মিস্টার আলমের কাছ থেকে সবকিছু শুনবো। সবই তো শুনলেন, যা ঘটেছে কোনো কিছুই আমি গোপন করিনি। কিন্তু এখনো জানতে পারলাম না আমার সন্তানেরা কোথায়, কি অবস্থায় আছে। আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, ওখানে কেউ নেই। আমি জানি ওদের আমি কোনো দিন খুঁজে পাবো না। এত ভেঙে পড়লে তো চলবে না, আপনার সন্তানদের খুঁজে বের করতে হবে, সেই সাথে এই মামলা থেকে আপনাকেও মুক্ত করতে হবে। অর্ডার, অর্ডার। ভয় পাবেন না, এটা খেলনা পিস্তল। আচ্ছা মনে করুন আপনাকে আমি গুলি করব। এইভাবে আপনার বুকে আমি পিস্তল ধরলাম, গুলি বের হলো, আপনি মারা গেলেন। কিন্তু পিস্তলের ট্রিগারের চাপ আমি দেইনি, চাপ দিয়েছে অন্য কেউ। চিকিৎসা দরকার, নিষেধ এসে করেন নাই তো? আরে এটা কেমনে হয়? পিস্তল আপনার হাতে আর ট্রিগারটা আপনার রাখতো না? এইটা তো অসম্ভব। ইয়েস, ইটস ইম্পসিবল, এটা অসম্ভব। কিন্তু এই খুনের বেলায় ঘটনাটি ঘটেছে তাই। ইয়োর অনার, পিস্তলের গায়ে আসামি মিস্টার আলমের হাতের ছাপ থাকলেও ট্রিগারে যে ছাপ রয়েছে তা আলম সাহেবের নয়, অন্য কারো আঙুলের ছাপ। প্রত্যেক অপরাধী অপরাধ করার পর নিজের অজান্তে কিছু না কিছু প্রমাণ রেখে যায়। তেমনি এই মামলার প্রকৃত খুনি পিস্তলে নিজের হাতের ছাপ মুছে আসামি মিস্টার আলমের হাতের ছাপ নিলেও ট্রিগারে নিজের আঙুলের ছাপ মুছতে ভুলে গেছেন, এবং এই একটি ভুলের কারণে খুনি নিজের পাতানো ফাঁদে নিজেই আটকে গেছেন। আর সেই ভদ্রবেশী মুখোশধারী জঘন্য খুনি হচ্ছেন বাদী মিস্টার বাবা খান। অবজেকশন ইওর অনার, মিস সাহানা আমার মক্কেলকে সরাসরি খুনি হিসাবে চিহ্নিত করছেন। খুন যে মিস্টার বাবা খান নিজেই করেছেন এমন কোন সুনির্দিষ্ট প্রমাণ তিনি আদালতে হাজির করতে পারেননি। আমার বিজ্ঞ প্রতিপক্ষ আইনজীবীর সাথে আমি সম্পূর্ণ একমত ইওর অনার। তেমন কোনো প্রমাণ আমার হাতে নেই। এই কারণে বাদী মিস্টার বাবা খানের আঙুলের ছাপ পরীক্ষা করার জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। দ্যাটস অল ইওর অনার। আসামি পক্ষের আইনজীবীর আবেদন সর্বোপরি ন্যায় বিচারের স্বার্থে আদালত মিস্টার বাবা খানকে পুলিশের হেফাজতে নিয়ে তার আঙ্গুলের ছাপ পরীক্ষা করার নির্দেশ প্রদান করছে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে মিস্টার আলম সম্পূর্ণ নির্দোষ। সুতরাং অর্থ আদালত মিস্টার আলমকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে, এবং সেই সাথে প্রমাণিত হয়েছে যে খুনটি বাবা খান নিজেই করেছেন। তাই আদালত মিস্টার বাবা খানকে বাংলাদেশ দণ্ডবিধির 320 ধারা মোতাবেক 14 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। ঘরের সে বারান্দা বড়, উকিলের সে ওকালতি বড়। হইব, বহুত উন্নতি হইব আপনার। কি রে গাজী, আমি তো আপনার কোনো কাজে লাগতে পারলাম না, কিছু করতে পারলাম না আপনার জন্য। দুঃখ করিস না, আমার অবর্তমানে তোর অনেক কিছু করার আছে।
আমার একমাত্র ছেলে, জানের জান, কলিজার টুকরা, মিশার দায়িত্ব তোর উপর দিয়ে গেলাম, ওর জন্য কোনো কষ্ট না হয়। আমার ব্যবসা বাণিজ্য, সয় সম্পত্তি, লোকজন, এই সব দেখার দায়িত্ব তোর। কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। আসবো, আমি সময় মতো ফিরে আসবো, আইসাই চিকিৎসা করব। একটু রাখুন প্লিজ। রানা, হতাশ হবেন না, আপনার সন্তানদের একদিন না একদিন অবশ্যই খুঁজে পাবেন। আপনার কথাই যেন সত্যি হয়। আপনি আমার জন্য অনেক ঝামেলা পোহালেন, আপনাকে আর কষ্ট দিতে চাই না। আসি। কি বলছেন আপনি? আপনার জীবনে যে ঘটনা ঘটে গেল তার সঙ্গে আমার একটা যোগসূত্র আছে। না না, আপনার মনের যা অবস্থা, এই অবস্থায় আপনাকে একা ছেড়ে দিতে পারি না। তাছাড়া বাবা খান যে হিংস্র প্রকৃতির মানুষ, তার লোকেরা যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। আপাতত কিছুদিন আপনি আমার ওখানে থাকবেন। না না, তা কি করে হয়? প্লিজ আপত্তি করবেন না, আপনার নিজের জন্য না হোক, ফর মাই স্যাটিসফ্যাকশন। চলুন। বাচ্চাটিকে একা এই অবস্থায় বড় অসুভাবে কাঁদতে দেখে নিয়ে যাচ্ছি। যার বাচ্চা তাকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করে নিয়ে যাবার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। হায় আল্লাহ, ঠিকানা তো পানিতে দিয়ে মুছে গেছে, এখন আমি আমার বোনকে কোথায় খুঁজে পাবো? দেখি 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 সোনামণি, দেখি দেখি দেখি। কাজটা কি ঠিক হলো রে মা? কার না কার বাচ্চা এভাবে নিয়ে এলি। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিকানা দিয়ে এসেছি, যার বাচ্চা সে এসে নিয়ে যাবে। কিন্তু ঘটনা যা শুনলাম তাতে বাচ্চাটাকে ওই অবস্থায় ওখানে রেখে এলে নির্ঘাত মারা পড়তো। আমার মনে হয় এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চাচা জলদি আসেন চাচা। সাগর, 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 বাবা, বাবা, সাগর, সাগর, বাবা, বাবা, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর। চাচা, ও সাগরকে পানি থেকে তুলেছে, নাহলে সাগর মরিয়ে যেত। নিজের জীবন বাজি রেখা তুমি আমার ছেলের মরণের হাত থেকে রক্ষা করছো। তোমার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এই টাকা কয়টা রাখো। আরে আরে শোনো, তোমার নাম কি? রানা। বাড়ি কোথায়? বাবাই কি করেন? আমার কোনো বাবা নেই, বাড়ি নেই, ঘর নেই, কেউ নেই। ছোট একটা বোন ছিল, সেও হারিয়ে গেছে। দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নেই। কে ডাই কইছে তোমার কেউ নাই? সেই কখন থেকে ওর কান্না থামাবার চেষ্টা করছি, শেষে ভাবলাম খিদে পেয়েছে, তাই দুধ আনতে গেলাম। আর এদিকে আপনার কোলে উঠতে না উঠতে ওর কান্না থেমে গেল। মনে হচ্ছে মেয়েটির আসল বাবা আপনি, আর আমি খামাকাই নকল মা সেজে বসে আছি। দিন, আমার কাছে দিন। কতদিন হয়ে গেল, কই এখন পর্যন্ত কেউ তোকে নিতে এলো না। আচ্ছা কি দরকার এইসব ঝামেলা? ইট ইজ বেটার ওকে কোনো এতিমখানে দিয়ে আয়। কি বললে বাবা? আমি ওকে এতিমখানে দিয়ে আসবো? 100 বার দিয়ে আসবি, 1000 বার দিয়ে আসবি। দুদিন পরে তোকে বিয়ে দিতে হবে। সেদিন যদি প্রশ্ন ওঠে এই মেয়েটি তোর কুড়িয়ে পাওয়া নয়, তোর নিজের সন্তান, কি জবাব দিবি সমাজের কাছে? সমাজের কাছে জবাব দেওয়ার ভয়ে তুমি গুটিয়ে যেতে পারো বাবা।
আমার তাতে কিছু যায় আসে না। তাহলে তোকে জঙ্গলে গিয়ে বাস করতে হবে। সমাজ সংসারের একটা নিয়ম আছে, রীতি আছে, সেই নিয়ম রীতি তুই ভাঙতে পারবি না। তাই বলে সেই সমাজের ভয়ে এই অসহায় শিশুটিকে এতিমখানায় দিয়ে আসবো? তা হয় না বাবা। এতিমখানায় দুবেলা ওর আহার ছুটবে ঠিকই, মানুষ হবে না। আমি ওকে মানুষের মতো করে গড়ে তুলতে চাই বাবা। তোর এই আদর্শের কথাগুলো কোনো মাঠে ময়দানে বললে যথেষ্ট তালি পেতিস, বাট আই এম নট এ সেন্টিমেন্টাল ফুল অ্যাজ ইউ আর। আলম, আলম প্লিজ তুমি ওকে একটু বোঝাও। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি জানি আপনি কি বলবেন। বাবার কথা যথেষ্ট যুক্তি আছে, আর আমার নিজের সুখের জন্য সেই যুক্তি মেনে নেয়াই আমার কর্তব্য। সব বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। এই শিশুটিকে লালন পালন করতে গিয়ে যদি আমার নিজের সুখকে জলাঞ্জলি দিতে হয়, আমি তাতে দ্বিধা করব না। তাই বলে সারা জীবন একা থাকবেন? একা থাকবো কেন? যদি কোনোদিন সংসারে সেরকম উদার মানুষটির সন্ধান পায় যে এই সন্তানটিকে মেনে নিতে পারবে, তখন নিঃসংকোচে তার গলায় মালা পরিয়ে দেব। এটা আপনার আবেগের কথা। জীবনটা আবেগের নয় মিস শাহানা। জীবনকে প্রতি মুহূর্তে বাস্তবের মুখোমুখি হতে হয়। একটু আগে যে উদার মানুষটির কথা বললেন, তার কাছে কি করে প্রমাণ করবেন এই সন্তান আপনার নয়, কুড়িয়ে পাওয়া সন্তান? কেন? প্রমাণ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? মিস্টার আলম, বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। কেউ পারে না। বড় বড় কথা বলা যায়, যুক্তি দিয়ে দিনকে রাত করা যায়, কিন্তু এই সংসারে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে উদার হওয়া বড় কঠিন। আপনি তো জানেন এই সন্তানটি কার। পারবেন সবকিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে? দেখছস রমজান, বড় সাহেবের মেয়ে আর তার জামাই দুইজনের মা নাইছে জব্বর। ভাইয়া কি হয়েছে? কিছু না, কিছু না। কিরে রানা, কি খুঁজতেছস? আমার সব শেষ হয়ে গেছে। আমি সব হারিয়ে ফেলেছি। কি শেষ হয়ে গেছে? কি হারাইছস? মনকে হারিয়েছে, চিঠিটা আমি পেয়েছিলাম সেটা খুঁজে পাচ্ছি না। শেষ হয়ে গেছে। আয় আমার লগে। এই নে, আমি যত্ন করে তুলে রাখছি। রানা, চাচা, রাস্তা থেকে তুলে আনা একটি ছেলে, সামান্য একটি চিঠির প্রতি তোমার এত যত্ন। আমি তো জানি এটা সামান্য চিঠি না, এইটা তোর জীবন। হ্যাঁ, আমার জীবন। এতটা বছরে কাগজটাকে বুকে আগলে রেখেছি শুধুমাত্র একটি বিশ্বাস নিয়ে, যদি বোনটাকে ফিরে পাই। জানি না ও এখন কোথায় আছে, কেমন আছে। বাবা, বাবা, মা, বাবা। থাক থাক, আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, ফার্স্ট লেটার। কংগ্রাচুলেশন। দেখতে হবে না মেয়েটি কার? আমার বুঝি কেউ না।
শালা রিক্সা উল্টা ধাক্কা মারছে রে, মাথাটা ভেঙে গেছে রে। ও মারে গেছি রে। টাকার গন্ধ। 97, 98। শালা আবারও তো দেখি দিটা কম। টাকার মুরগাটা তো ভালোই, এটা ধুন ধরতে 9, 10, 11, 12, 14। অন্ধ ল্যাংরা লুলা কয়টা খরার দেন বাবা। যা মাফ কর। আপনি কি অন্যায় করছেন? আমি মাফ করতাম? হ্যাঁ, এই দেখবেন না তো। দোয়া করি আল্লাহ আপনার অনেক বড় করব। ওই বেটা দোয়ার ফেরিয়ালা, আমার জন্য দোয়া করতে হইব না। আল্লাহ আমার ভালোই রাখছে, তুই তোর নিজের জন্য দোয়া কর। দেন না বাবা, আপনার তো খাস্তাদারি কোরআন গাছ অনেক টাকা। টাকা দেখলো কেমনে? নজর ভালো না, কেমনি দেখতেছে? অন্ধরে ভালো করার ঔষধ আমার জানা আছে। ঔষধটা কই? এই যে খাইছে রে। বলছি রে, ছোটকালে ভিতর মা ছিল। মাশাআল্লাহ, এইভাবে তুই চারখান অন্ধ পাইলে তো আমার মুদি দোকানই করতে হবে না, মফতের ব্যবসা। ভালো ধরছে, ঠিকই ফাইসা গেছি। মাপ চাই, থালদারে ঠুন্ডা বেলে লাইলে আমি খাবো কি? 420, 420। অন্ধ ল্যাংড়া লেলা থাবড়া দিম, কাম কইরা খাইতে পারস না? চাকরির কথা সবাই কয়, কিন্তু কেউই দেয় না। মাল ছাড়ো। তা আমি কি মাল গাড়ি নাকি? কিসের মাল? আরে মাল বোঝে না, চাঁদা চাঁদা ট্যাক্স। ও চান্দাবাজ, মানে মডার্ন ফকির। শালা ফকিরের জ্বালায় আর বাঁচলাম না। বাঁয়ে ফকির, ডাইনে ফকির, সামনে ফকির, পিছে ফকির, ট্রাফিক সিগন্যালও ফকির। এই আমরা ফকির না, চাঁদা কালেক্টর। আরে ওই চান্দা, ঘুষ আর ভিক্ষা একই কথা। ঠিক কইছেন, এই চান্দা পাত্রী জ্বালায় অহন পাবলিকের ভিক্ষার বাজেট ফেল, কেউ আর দেয় তাই না। না আমি যা কইছি কেউ বুঝে নাই, আপনারা বুঝছেন না। আমার কলা খাই দূর আর খাইছি, খালি খালি চুল করে। খান না, বাতাস খান, বাতাস খান, বাতাস খান। গরিবের কলসি ভাই আছে, তার একটা টেকনিক্যাল মাইট দিতাছি। দুটা ধোয় নাই, ধোয়তাছি। এই যে ভাই, এতক্ষণ বাতাস খেয়েছেন, পানি খান, পানি খান। শয়তানের বাচ্চারা, কুত্তার ঘরের কুত্তারা, ফকিন্নির পোলা, চান্দাখোর, ওহন পলাশ কেন, ওহন পলাশ কেন? বাবা তোর কোথাও লাগে নাই তো? না, ঠিক আছে। পাল্লায় বাঁচাইছে। যা ঘরে যা, ঘরে যা। কি কাণ্ড। এই সাজা মিয়া, কে যা হবার তা তো হইছেই। ভিক্ষা তো দিলেন না, আমার যেগুলি নিয়েছিলেন এগুলি ফেরত দেন, আমি যাইগা। পাঁচটা ফট্টু আন্টি, কেন? দেখতে তো লাগে একেবারে সুরের মতো, কিন্তু
মানুষটা তুই ভালো। আমার জান বাঁচাইছস, ভালো কথা। কামের কথা কইতাছিলি না? কাম করবি? যদি দেন করুম। বেশ, তাইলে আজ থেকেই আমার দোকানে লাগিয়া পড়। খাম থাকুন ফ্রি, মাস গেলে কিছু দিমুনে। ঠিক আছে? সত্যি কইতাছেন? আমার আর ভিক্ষা করতে হইব না? হায় কয় কি আমি কাম করে খামু? আমার একটু দোয়া করেন, আমার একটু দোয়া করেন, দোয়া করেন। হাই, গুড মর্নিং। ব্যাড মর্নিং। গুড মর্নিং। Julie, how nice you are. I love you. I hate you. তোরে পাগলামি আর কতদিন চলবে? পাগলামি নয়, পাগলামি নয়, এই তো জীবন। প্রেম ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নেই। অতএব যতদিন না কোনো সুন্দরীর ভালোবাসা পাচ্ছি, প্রেমের ভুবনে আমার এই অভিযান চলতেই থাকবে। আই মন্টি, মাই লাভ। দেখ দেখ, ওই যে আসছেন ব্যক্তিত্ববান পুরুষ। কোনো মেয়েকে পাত্তাই দেয় না। আরে রাখ, ওরকম ব্যক্তিত্ববান কত দেখলাম। আয়, মজা দেখবি। ইডিয়েট, ননসেন্স। মেয়েদের সাথে বদমাশি করতে লজ্জা করে না? আমি ইচ্ছে করে। শাট আপ, সাধু সাজতে হবে না। মেয়ে মানুষ দেখলে সব শয়তানের বুদ্ধি মাথা ভিড় করে। দেখুন, আপনি ভুল করছেন। ইটস এ সিম্পলি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নয়, অসভ্য ছেলেদের বিকৃত রুচি। এক লাখ কেন? তুমি চাইলে 5 লাখ। সবই তো তোমার বাবা জনাব বাবা খানের। থ্যাংক ইউ। আমি তো রক্ষক মাত্র। আঙ্কেল, কবিতা কোথায়? হাই কবিতা। মা কবিতা, তোর এই অবস্থা কেন? গেলি ভার্সিটিতে, এলি হাডুডু খেলে, এই নিঃশ্বাসে কখন থেকে অপেক্ষা করছে। আঙ্কেল, কি ব্যাপার বাবাজি? কিছুই তো বুঝলাম না। ডোন্ট ওয়ারি, আমি দেখি। হ্যাঁ, এই সেই ভালো। দেখো দেখো। কোন সাহসে আমার বেডরুমে ঢুকে? কেন, নিষেধ আছে নাকি? আরে 2 মাস পরে ড্যাডি জেল থেকে বেরোলেই তোমার সাথে একই রুমে একই বিছানায় থাকতে হবে। আই মিন বিয়ে করেই। হাউ ডিয়ার ইউ! কি করে ভাবলে তোমার মতো একটা লম্পট, নেশাখোর আর চরিত্রহীনকে আমি বিয়ে করব? যে বিশেষণগুলো তুমি আমার জন্য ব্যবহার করলে তা অবশ্য মিথ্যে নয়, কিন্তু বেরিয়ে যাও। খুব রেগে গেছো মনে হয়। মেয়ে মানুষের এত রাগ ভালো নয়। আর রাগ দেখিয়ে লাভই বা কি? তোমার বাবা গাজী মাসুদ সাহেব তো আমার সঙ্গে তোমাকে বিয়ে দেবার জন্য 4 পায়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি তুমি বেরিয়ে যাও। কবিতা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোমার মতো ইতরের সাথে এর চেয়ে ভালো কিছু করার আছে বলে আমার জানা নেই। গেট আউট, আউট! বইয়া বইয়া ঘুম পারিলাম, বন্ধুর দেখা পাইলাম না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো।
মজা টজা পরে দেখেন, আগে 1 কেজি আটা দেন। দিলাম। রূপে তোমার আগুন জ্বলে, যৌবন ভরা সঙ্গে, রূপের সুতা পান করিয়া হমু আমি দিওয়ানা। পরে হইয়েন, আগে আটা দেন। কই চরি আটা খাইবা কেন? আটা তো হুক না। তাই নাও, ভাত খাও। ভাতে রস আছে, শরীরে রস হইব। চাইলা মাটা দেয় চাই, বুঝছি পাইছি। একটা সুগন্ধি সাবান দেন তো। না থাক, টাকা তো আনি নাই। বাকি থাকবো, আমি আসি, কোনো অসুবিধা নাই। সাবান কেন? দিতাছি দিতাছি, তুমি শ্যাম্পু লইয়া যাও, ভালো করে চুলে মাখবা। কি দুর্গন্ধ, আজে বাজে তেল মাখলে মাথার টাক পূজা যাইব তো। আসো ব্যাগটা ধরে দিই। আরে কত কিছু দিমু, দেখো। এই তেল নাও, এই তেল মাখলে চুলগুলি কেমন ঝলমল ঝলমল করবো। লিপস্টিক দিদাছি দিদাছি, লিপস্টিক এই লগে দিলাম অ্যারোমেটিক। আরো দিদাছি আরো দিদাছি, তাড়াতাড়ি। তোর বাপ দাদা আসলে একটা খাসছো, আস্তা খাসি মুরগি খেয়ে ফেলায়। আমার শাশা কত ভালো, পাইলে খায় না পাইলে খায় না। আর দিদাছি তো কি করো, জিনিস ফালাইও না, ফালাইলে আল্লাহ গুনা দেয়। ভালো করে ব্যাগটা ধরো, এই লাও এই লাও, এই বিস্কুট দিতেছি, তোমার বাবারে কইও তার মধ্যে বিদাইয়া তারপর খাইতে। ওকে না তো দূর। আচ্ছা পড়ো, এটা পড়লো, আগে ব্যাগটা বলে লাও, আগে ব্যাগটা বলে লাও। সাফাই আইতে না আইতে, আই হাই রে, তোমার কত দিতেছি, তুমি কত। ভাই আপনি আইলেন কেমনে? আমার কি যেমন লাগতেছে, কথা কর চাচা ভাই, কথা কর। আপনি কথা কবেন না? ইন্দুর মারার ওষুধটা দে। ইন্দুর মরছে কেমনে? এমনে ইন্দুর, এই লন ইন্দুর, ইন্দুর মাইন্ডসে তো সিরা খাওয়ায়। আমি খামু না দাদা রে, আমি খামু না রে দাদা। ও বাবা গেছি রে বাবা, ও বাবা গেছি রে বাবা রে। মহারাম দাদা পিরিত কইরা আমার দোকানটারে শেষ করে ফেলাইছে। এই ওই দেখ দেখ, এই শুট। ঠিক আছে, ওকে ধর। আশ্চর্য, সেদিনে সেই তিরস্কারও দেখছি আপনাকে মানুষ করেনি। কুকুরের লেজ যে কখনো সোজা হয় না, আপনি আবার সেটা প্রমাণ করলেন। আমি বুঝতে পারছি না বারবার আপনার সাথে কেন এই অঘটনগুলো ঘটছে। আপনি সবই বুঝতে পারছেন এবং ইচ্ছে করে ঘটনাগুলো ঘটাচ্ছেন। আপনি আমাকে অযথা দোষারোপ করছেন। আসলে আসলে জানোয়ারেরও কয়েকটা শ্রেণী আছে, আর আপনি হচ্ছেন সবচেয়ে নিচু শ্রেণীর জানোয়ার। দেখুন মিস, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার সীমানা তোমার জানা নেই, ইউ রাস্কেল। অনেক অনেক সহ্য করেছে আপনার অপমান। এর আগেও একদিন আমাকে আপনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, সেদিন আমি কিছু বলিনি। তাছাড়া আপনি এমন আহামরি শ্রেণীর সুন্দরী নন যে প্রজাপতির মতো বারবার আপনার রূপের আগুনে আমি ঝাঁপ দেব। নিজেকে এতটা মূল্যবান আর উপসী ভাবাটাও বিকৃত মস্তিষ্কের লক্ষণ। কথায় আছে না, চুরি চুরি আবার সিনা জুরি। দোষ করবে আবার বড় গলা করে কথাও বলবে। তুই সব নীরবে সহ্য করলি? আমি হলে আমি ওর 12টা বাজিয়ে ছাড়বো। 12টা বেজে গেল, এখনো ঝিনুকের পাত্তাই নেই। দুই শালা, প্রেম করে কোন শালা? কোথায় যে গেল?
এই এই দেখো দেখো যাও অসভ্য। হ্যাঁ, তোমার সেদিনে সেই গানটা একটু গাও না। গাবো। গা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলি। দেখুন তো কটা বাজে। 12টা। ও না ভাই, মাপ চাই। আমি হাত জোর করছি, রোজ রোজ তোমার জন্য ওয়েট করতে হবে এই শর্তে প্রেম করতে আমি রাজি নই। নিজেকে যারা বুদ্ধিমান ভাবে পৃথিবীতে তারাই হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, আর তুমি তাদেরই একজন। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। কত বড় অপরাধে আমি অপরাধী যে গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছো আমার জীবনটা শেষ করে দিতে। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার উপর প্রতিশোধ নিতে পারি, কেড়ে নিতে পারি তোমার মান, সম্ভ্রম, নারীত্ব, কিন্তু আমি তা করব না, কারণ ওটা পশুদের কাজ। তুমি আমাকে রক্তাক্ত আর ক্ষত বিক্ষত করে যে আনন্দ পেতে চেয়েছিলে সে আনন্দ থেকে তোমাকে আমি বঞ্চিত করব না। আজ আমি তোমাকে এতটাই নিচে নামাবো যে তোমার বিবেকে তোমার কৃতকর্মের জন্য ধিক্কার দেবে। মার আমাকে, মার 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 আমাকে, মার মার আমাকে, মার। থামলে কেন? মার মার, শেষ করে দে আমাকে, নইলে তাদেরকে শেষ করে ফেলবো। মার 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 বলছি। বল বাবা, তোর এই অবস্থা হইল কেমনে? কে তোরে এইভাবে মারলো? কেউ মারেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। অসম্ভব, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে না। কেউ তোমাকে কিছু দিয়ে আঘাত করেছে, তুমি আমাদের কাছে লুকিয়ে যাচ্ছ ভাইয়া। নিশ্চয়ই লুকাইতাছস, যে তোরে এইভাবে আঘাত করছে আল্লাহ জানতাম না। সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না, ভুল তো মানুষই করে। দেখুন, আপনি ভুল করছেন। ইটস এ সিম্পলি অ্যাক্সিডেন্ট। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মানুষ যে এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। সামান্য একটা ঘটনার জন্য তুমি কাউকে অভিশাপ দিও না, ভুল তো মানুষই করে। হাই বুলবুলি, কি দীঘল কালো তোমার চুলগুলি। হাই জুলি।
আরে ফুল ফোটে বোম ফোটে নারী পটে না, হায় নারী পটে না, হায় নারী পটে না। এই যে দোস্ত রানা, কোথায় মেলেছিলে ডানা? 5-7 দিন তোর কোনো দেখা সাক্ষাৎ নেই, ব্যাপার কি? দোস্ত কাউকে আবার পটিয়ে টটিয়ে ফেলিসনি তো? মেয়েদের পটানো আমার কাজ নয়, ওটা তোদের কাজ। আমরা আর পারলাম কই, পটে না পটে না। পটাতে জানতে হয়। বুঝলাম, আমরা জানি না। হ্যাঁ, তা তুমি কাউকে পটিয়ে দেখাও না। আরে ও পটাবে কি? পটাতে হলে মন থাকা চাই, আর ওর তো মনই নেই। ওসব ফালতু কাজ করার সময় আমার নেই। সময় না, আসলে মুরদ নেই। কি বললি? বললো যা পারবি না তা নিয়ে আর জ্ঞান দিস না। পারবো না? পারলে দেখা। দেখতে চাস? হ্যাঁ, বাজি ধর। বাজি যদি পারিস সবাইকে চাইনিজ খাওয়াবো। বল, কাকে পটাতে হবে? হাই পেয়েছি, কবিতাকে পটা। কি রে দাঁড়িয়ে রলি যে, যা। রানা, রানা, সেদিনে সেই ঘটনার পর থেকে এক মুহূর্ত আমি শান্তি পাচ্ছি না। আমি হেরে গেছি রানা, তোমার ওই বিশাল মনের কাছে আমি হেরে গেছি। তোমার মাঝে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। আমাকে? হ্যাঁ রানা, আমি তোমাকে ভালোবাসি। কবিতা, আমি কল্পনা করতে পারি না কোনো মেয়ে আমাকে ভালোবাসতে পারে, তাও আবার তোমার মতো মেয়ে। হ্যাঁ রানা, তোমার ব্যক্তিত্ব আমার কাছে তোমাকে করেছে অসাধারণ একজন মানুষ। কবিতা, আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? তুমি পারো, শুধু তুমি পারো অনুশোচনার আগুনে দগ্ধ আমার এই মনকে তোমার ভালোবাসার ছোঁয়া একটু শান্তি দিতে। হ্যাঁ, দেখালে এক হাত। দোস্ত কি নাটক করলি! উফ, তুলনা হয় না তোর অভিনয়ের, একেবারে নিখুঁত। আচ্ছা, কি এমন কথা বললি যে কবিতার মতো মেয়ে পটে গেল? খালি মুখে কোনো কথা নয়, বাজের শর্ত অনুযায়ী আগে চাইনিজ। ওকে ওকে, আজ সন্ধ্যায় চাংপাইতে। আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? তুমি পারো, শুধু তুমি পারো অনুশোচনার আগুনে দগ্ধ আমার এই মনকে তোমার ভালোবাসার ছোঁয়া একটু শান্তি দিতে। হ্যালো, কিরে? না না না, আমি বিশ্বাস করি না। বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজ সন্ধ্যায় চাংপাইতে গেলেই সব টের পাবি। বন্ধু কি শোনাইলা, বুকে আগুন ধরাইলা, আমার মনের মাঝে এখন শুধু পাইকুম পাইকুম। তারপর কবিতা কি বলল? তোমার ব্যক্তিত্ব, তোমার মহত্ব আমার কাছে তোমাকে করেছে অসাধারণ। তোমার স্বকীয়তা আমাকে মুগ্ধ করেছে। আমারে দেখা কেউ মুগ্ধ হইল না। তারপর তোমার মাঝে আমি আমার অস্তিত্ব হারিয়ে ফেলেছি। না না, আমি তোমাকে ভালোবাসি।
পাগল মন মন রে মন কেন এত কথা বল। দোস্ত, তারপর তুই কি বললি? আমি বললাম, কবিতা, আমি কি পারবো তোমার ভালোবাসার মর্যাদা দিতে? বন্ধু, তুই না পারলে আমারে ক, বসলে ভালো লাগে। তো তুই থামলে ভালো লাগে না। তারপর কবিতা কি বলল? বলল, রানা, তুমি পারো, শুধু তুমিই পারো তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার জীবনটা ধন্য করতে। এই অভিনয়ের জন্য তোকে জাতীয় প্রেমিক হিসেবে পুরস্কার দেওয়া উচিত। আরে আমি নিজেই তো বুঝতে পারিনি কি সাংঘাতিক একটা নাটক। আর আমিও বুঝতে পারিনি তুমি এতটা নিচ। সামান্য একটু লোভে আমার পবিত্র ভালোবাসাকে তুমি খোলা বাজারে বিকিয়ে দিলে। আমি তোমাকে সাগরের মতো বিশাল আর আকাশের মতো উদার ভেবেছিলাম, কিন্তু তুমি আসলে নর্দমের একটা কীট। আমি তোমাকে অসাধারণ ভেবেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি একটা ঠক প্রতারক। তোমার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল, কিন্তু ওটা ছিল তোমার ছদ্মবেশ। আসলে আসলে তুমি একটা অমানুষ জানোয়ার। যেদিন তুমি মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, সেদিন নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবে। কবিতা, আমার কথা শোনো প্লিজ। কদিন থেকে ছটফট করছি তোমার সাথে দেখা করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। চাইনিজের সে ঘটনার পর থেকে প্রতিদিন আমি কলেজে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি আমার সমস্ত দোষ স্বীকার করছি, তোমার সাথে মিথ্যে প্রেমের নাটক করেছি, সবার কাছে তোমাকে ছোট করেছি। আমি কোনো ইতিহাস শুনতে চাই না। কবিতা, ভুল তো মানুষই করে, তার জন্য কি কোনো ক্ষমা নেই? আমি তোমাকে কেমন করে বোঝাবো এই কটা দিন আমার কি করে কেটেছে? সেদিনের ঘটনার পর থেকে আমি আমাকে ঘৃণা করতে শুরু করেছি, ভালোবেসে ফেলেছি তোমাকে। হ্যাঁ কবিতা, আই লাভ ইউ। শাট আপ, লেট মি গো। কবিতা, তোমাকে কি করে বোঝাই আমি তোমাকে কতটুকু ভালোবাসি? ছাড়ো, ছাড়ো আমাকে। কবিতা, কবিতা, তোমাকে বিশ্বাস করাতে হলে নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া এই মুহূর্তে আমার আর কোনো পথ জানা নেই। তুমি যদি চাও তাহলে আমি আমার জীবন দিয়ে তা প্রমাণ করব। তোমার যা খুশি তুমি তাই করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, একটা কথা মনে রেখো কবিতা, আজ আমি যা করছি তা যদি তুমি প্রতারণা কিংবা নাটক ভেবে থাকো তাহলে ভুল করবে, আর এই ভুলের আগুনে সারা জীবন তোমাকে জ্বলতে হবে। রানা, 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 রানা।
কলা গাছে বাইগুন ধরছে বন্ধু তোমার কথা মনে পড়ছে। হ্যাঁ জায়গা জায়গা এই তো কতরি কতরি সেদিন তোমার কিছু দিতে পারি নাই। আজকা আজকা তোমার আমি দিমুই। এই কাঁথাটা খোলো আর কাঁথা মানে কোস্তা পাতো দিতাছি। এই লো সাবান, এই লো পাউডার, এই লো এটা কি লিপস্টিক, এই লো কি হচ্ছে এখানে? কিছু আমার মনে কিছু হয় নাই, আর কিছু হইব বলে তা আমার মনে হয় না। আমি কিছু দেখেও নাই। জলদি যাও, বাবা দেবেন আজ। আচ্ছা 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 ছোট ভাই কিছু হয় নাই, কিন্তু কিছু হইব। ছোট ভাই তোমার হাতে দড়ি পায়ে পড়ি, তুমি তার সাথে কিছু কইও না। সেদিন ইন্দুরি ওষুধ খাওয়াইতে চাইছে, আজকাই আস্তা ডিম আমার পেটে ঢুকে দিব। তোমার পায়ে পড়ি কিছু একটা কও। কি মুশকিল? ঠিক আছে বলবো না। আচ্ছা আচ্ছা বলবো না। বলো না ভাবিস দেখলা ছোট ভাই কনফার্ম খেতে ঠিক আছে। ও ভাই, আরে ময়লা কেটে ভালাইছেন? ছোট ভাই বড় দেখে একটা ডিম উঠাও। আমি উঠাও না, বড় দেখে রাখো। ও ভাই, আরে ময়লার লগে একটা সোনার আংটি পাওয়া গেছে। এই সোনার আংটিটা কার? গুদো। আরে আংটি পাওয়া গেছে তো। সোনার আংটি আমার সোনার আংটি আপনার। ছোট ভাই আংটিটা ফেরত দাও, আর জায়গা মতো দাও। সবাই দাও। বাকি আছে তেল দিয়ে ভাজতে খাইয়েন। যেমন দিলেন তেমন দিলাম। ভবিষ্যতে কি করবেন চিন্তা ভাবনা কই দেন। কি হয়েছে ভাই? ও ময়লা কি হয়েছে? বলি বন্ধ। ওর তো কখনো লেট হয় না, কিন্তু এখনো আসছে না কেন? जब लड़की देखे बाजू वाले करके मेरा चुप गाड़ी थामा, गाड़ी बैक कर। একটা মনে হয় তোরা বস, আমি একটু ফিল্ডিং মেরে আসি। হ্যাঁ এক্সকিউজ মি, বসতে পারি? কিছু মনে করবেন না, ম্যাচ হবে। ও সরি, কারোর জন্য অপেক্ষা করছেন বুঝি? আপনি যদি আপত্তি না করেন আমি প্রক্সি দিতে পারি। ইয়ে ম্যাডাম, আশা করি আমার সঙ্গ আপনার খারাপ লাগবে না। 100% স্যাটিসফাইড করতে পারবো। ইউ বাস্টার্ড! শুধু রূপে নয়, ভিতরেও আগুন আছে। আগুন নিয়ে খেলতেই তো মজা। ভেতরে ঢোকা।
ভাইয়া সত্যি নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝিনুককে যে বিপদ থেকে তুমি রক্ষা করেছো তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাকে লজ্জা দেবেন না। বোনের সম্মান রক্ষায় একজন ভাই হিসাবে যা কিছু করা উচিত আমি তার চেয়ে বেশি কিছু করিনি। ভাইয়া আমি খালি মুখে চলে যেতে পারে না। ও ঠিকই বলেছে। এসো ভাইয়া, এসো, শুরু করো ভাইয়া। ব্যাপার না খেয়ে উঠে এলে যে? জানো বাবা, আজ গুন্ডাদের হাত থেকে ভাইয়া আমাকে বাঁচিয়েছে। Glad to meet you, young man. কিরে ওই এইরকম করতেছস কেন? তোরে এমন অস্থির লাগতেছে, শরীর খারাপ? কারোর সঙ্গে ঝগড়া টগড়া করছ? আমার কাছে গোপন করিস না, সব খুইলা কর। আজ আমার জীবনের সবচেয়ে বড় শত্রুর সাথে দেখা হয়েছিল। শত্রু? হ্যাঁ, শত্রু। বিবেকহীন যে মানুষটিকে এই 16টি বছর আমি ভুলেছিলাম, মন থেকে মুছে ফেলেছিলাম, যার অস্তিত্ব, যাকে আমি জগতের সমস্ত ঘৃণা দিয়ে দূরে সরিয়ে রেখেছিলাম, ভাগ্য আমাকে আজ তারই মুখোমুখি দাঁড় করিয়েছে। কে সে? আমার জন্মদাতা। জন্মদাতা? কোথায় তিনি? না না, ওই বিশ্বাসঘাতক প্রতারক সম্পর্কে তুমি আমার কাছে কিছু জানতে চেয়েও না। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। শান্ত হ বাবা, শান্ত হ। বুকের ভিতর দুঃখ চাইপা রাখতে নাই, তাতে কষ্ট আরো বাড়ে। বাবা, সব আমারে খুইলা কর, বুকটা হালকা হয়ে। বলবো, তোমাকে সব বলবো। তুমি ছাড়া যে আমার কেউ নেই, আমার কেউ নেই। কি যেন বলছিলে? ও মা, এতক্ষণ যা বললাম তুমি কিছু শুনোনি? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? না, কিছু না। এবার বলো, আমি মনোযোগ দিয়ে শুনছি। বলছিলাম ল পরীক্ষা তো শেষ হলো, রেজাল্ট বের না হওয়া পর্যন্ত সময়টা যে কিভাবে কাটবে। আচ্ছা, একটা বুদ্ধি টুদ্ধি দাও না। বুদ্ধি? 3টা চিকেন ফ্রাই আর 2টো চিকেন চিলি। কি যে বলো না। মিশা, এই মিশা,
সেই ছেলেটিকে দেখলাম। কোন ছেলেটা? আরে সেদিন আমাদের হাত থেকে যে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে গেল। তাও তোর কবিতার সঙ্গে। বাই বাই। ড্রাইভার, না না, ভয়ের কিছু নেই। ড্রাইভার, গাড়ি থামাও। আরে আরে, দাঁড়াও দাঁড়াও, তোমার আঘাতটা বেশ গুরুতর, তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালটা আমার অচেনা নয়। শোনো, তোমার আচরণ দেখে মনে হচ্ছে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করে আমি কোনো অন্যায় করেছি। অন্যায় করেননি। একদিন আপনার মেয়েকে আমি বিপদ থেকে রক্ষা করেছিলাম, আজ আপনি আমাকে রক্ষা করে তার প্রতিদান দিয়েছেন। That's enough. হ্যাঁ, কিছুই তো না। গন্ডা গাজিরে বুঝাই কেমনে? বুঝাইতেছি, আমি তো আছি, আমি তো আছি। এখন ঠিকই বুঝবো। এই তো কাদা লড়ছে। এই যে ওদিকে দেখেন, একেবারে সোনার মাপ, এক রত্তিও কম না। এইটা কি গো মিয়া? এইটা আবার কেমন ওজন? কেন, এই তো এই 530 কেজি, আর আমি হলাম 60 কেজি, মোট 90 কেজি। ওজন তো ঠিকই আছে। ইয়ার কি টিয়ার কি করো? ইয়ার কি বুঝি, টিয়ার কি বুঝি না। ওজন পাক্কা আছে, ইচ্ছা হইলে নেন, না হইলে যান। ধর মিয়া। আর যান না, আর যান না। এই শরীরে খামাখা কিনতেছি, না খাইলে তো পারে। হ্যাঁ, এই যে ভাই, মানে রানাদের বাড়ি কোনটা বলতে পারেন? আগে কোন আপনার চুলে কোন শ্যাম্পু মাখেন? এত সুন্দর চুল জীবনে দেখি নাই। ম্যাট শ্যাম্পু? তাই তো কই, চুল এত ঝিলিক মারে কেন? এই যে ওই যে রানা ভাইয়ের ঘর। কই তরিরে দিতইব শ্যাম্পু। কে অসময় শুয়ে আছিস? ওঠ। কে? আমি। কবিতা, তুমি? জি আমি। কেন, আসতে নিষেধ আছে? মানে ইয়ে, বিপদে ফেললাম মনে হয়। বিপদ? হ্যাঁ বিপদ। না না, কিসের বিপদ? বারবার পেছনে তাকাচ্ছ কেন? সাগর। সাগর? হ্যাঁ, না মানে এসো, বসো। না, বসার সময় নেই, এক্ষুনি আমার সঙ্গে চলো। আজ সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো, চাইনিজ খাবো, আনন্দ করবো। ভাইয়াও কবিতা পড়া শিখেছে। হঠাৎ মনে এত ফুর্তি? তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না। আমার ল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। কি যে খুশি লাগছে, নাচতে ইচ্ছে করছে আমার, আর ইচ্ছে করছে তোমাকে। ভাইয়া, আমি কিন্তু কিছুই দেখছি না। তাহলে তুমি ওখানে বেরো, বেরো বাবা, লাগছে তো। এই যে ইনি, আশা করি আমার সম্পর্কে জেনেছেন, কিন্তু কখনো দেখেননি। আমি সাগর, ভাইয়ার ছোট ভাই। বাজার তো করোনা দেন, যুদ্ধ করে আইলাম, জীবনটা
বাবা কবিতা আপা ভাইয়ের সাথে পড়ে, লেখাপড়ায় সাংঘাতিক, ল পরীক্ষায় মানে ওকালতি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, তাই তোমার দোয়া নিতে এসেছে। দোয়া করি বড় হও। আঙ্কেল আমি আসি। আরে তা কি কইরা হয় মা, গরিব আঙ্কেলের বাড়িতে আইছো, একটু মিষ্টি মুক্ত কইরা যাইতে হবে মা। আজ নয়, আরেকদিন আসবো। আসি। যাও ভাইয়া, এগিয়ে দিয়ে এসো। যাও যা যা যাও। দাঁড়াও, নির্লজ্জ বেহায়া মেয়ে, লজ্জা করে না তোমার? আমার মেয়ে হয়ে বস্তির একটা বাজে ছেলের সাথে এত রাত পর্যন্ত ঘোরাফেরা করো। বাবা, যা কিছু বলার আমাকে বলো। কারো সম্পর্কে কোনো কিছু না জেনে বাজে মন্তব্য করা ভদ্রলোকের কাজ নয়। তার মানে আমি অভদ্র? আর যেই ছেলেটা তোমার মতো যুবতী মেয়ের সাথে এত রাত পর্যন্ত ঘোরাঘুরি করে, সেই কি ভদ্র? মহাপুরুষ। মহাপুরুষ হয়তো নয়, কিন্তু তোমার মতো মাতাল জুয়ারি আর। গলা নামিয়ে কথা বলো। ওই বাজে ছেলেটার সাথে মিশে মিশে বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু তুমি ভুলে গেছো। না, তোমার মতো নোংরা মনের মানুষগুলো পৃথিবীর সবাইকে নোংরা ভাবে। নিজেকে দিয়ে সবাইকে বিচার করো না। ওর বাবার অর্থবিত্ত না থাকতে পারে, সততা আছে। সে নিজের অর্জিত অর্থে সন্তানদের মানুষের মতো মানুষ করছে। তোমার মতো স্বার্থের জন্য সন্তানকে ব্যবহার করছে না। অনেক শুনেছি তোমার লেকচার, অনেক শুনেছি, আর নয়। এবার আমার কথা শোনো। ওই ছেলেকে তোমার ভুলে যেতে হবে। মিশার সাথে তোমার বিয়ে, কথাবার্তা পাকা। বাবা বলে তুমি যা খুশি তাই করতে পারো না। একটা মাতাল চরিত্রহীন ইতরের সাথে জড়িয়ে আমার জীবনটা ধ্বংস করার কোন অধিকার তোমার নেই। আমি রানাকে ভালোবাসি, বিয়ে করতে হলে ওকে করব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি করে বদলাতে হয় সেই ঔষধ আমার জানা আছে। আমি তোকে শেষবারের মতো বলছি, নিশ্চয়ই তোর বিয়ে করতে হবে। আসুন আসুন, এ আপনার আসার সময় হলো। পুরো 3 ঘন্টা রোবটের মতো দাঁড়িয়ে আছি। উফ, কারো জন্য কোনোদিন 3 মিনিটও এভাবে অপেক্ষা করিনি। এবার বলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা আমাকে এভাবে জরুরি তলব? রানা, তোমার সাথে আজই আমার শেষ দেখা। আজকের পর থেকে তোমার সাথে আমার আর দেখা হবে না। কি বললে? কি বললে তুমি? রানা, তোমার সাথে আমার বিয়ে হওয়া সম্ভব নয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? তুমি একা সিদ্ধান্ত নেবার কে? ভুলে যেও না, নিজের জীবন সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। কি ভেবেছো তুমি নিজেকে? আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলবে? এ আমি হতে দেব না। প্লিজ আমাকে ক্ষমা করো, আমি যাচ্ছি। টুকরো টুকরো করে ফেলবো তোমাকে, আর আমি নিজেও টুকরো টুকরো হয়ে যাব। কি মনে করেছো তুমি আমাকে? আমার 2 চোখের স্বপ্ন তুমি কাচের মতো ভেঙে কুড়িয়ে দেবে, আর আমি তা চেয়ে চেয়ে দেখবো। আরে তোমার জন্য আমি যদি মরতে পারি, তাহলে তোমাকে মারতেও পারবো। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। Oh my God! আমি তোমার এই রূপে দেখতে চেয়েছিলাম রানা। আমি দেখতে চেয়েছিলাম আমি তোমাকে যতটুকু ভালোবাসি তুমি আমাকে ততটুকু ভালোবাসো কিনা। আমি দেখতে চেয়েছিলাম ভালোবাসার যে আগুনে আমি জ্বলছি সে আগুন তোমার হৃদয়কে স্পর্শ করতে পেরেছে কিনা। আমি এটাও দেখতে চেয়েছিলাম আমাদের প্রতিদিনের এই মিলেমিশা সেই ভালোবাসাকে দুর্বল করে দিয়েছে কিনা। কি হলো? না না, কিছু না। কে তোমাকে মেরেছে? কে? বাবা। তোমাকে ভালোবাসার পুরস্কার দিয়েছে, এই জন্যই তোমার পরীক্ষা নিচ্ছিলাম।
আমি তোমাকে ছেড়ে বাঁচবো না রানা। তোমার ভালোবাসার এই বুকে আমি একটু আশ্রয় চাই। আসলে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার বাবা তাদেরই একজন। সে বড় হিংস্র। স্বার্থে আঘাত লাগলে সে আর মানুষ থাকে না, হয়ে ওঠে বিষাক্ত সাপের মতো, যার শিকার আমার মা। থাক সেসব কথা। রানা, কাল আমার জন্মদিন, তুমি আসবে কিন্তু। আমি? হ্যাঁ, অবশ্যই আসবে। কিন্তু তোমার বাবা? সেটা আমি দেখব। বলো আসবে? আসবো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমার একমাত্র মেয়ে কবিতার শুভ জন্মদিন। এই খুশির দিনে আমি আরো একটি খুশির সংবাদ দিতে চাই, আর তা হলো আমার মেয়ে কবিতা তার ভবিষ্যৎ জীবনসঙ্গীর হাত থেকে এনগেজমেন্ট রিং পরবে। শহরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব। 1 মিনিট বাবা। সম্মানিত অতিথিবৃন্দ, আমি প্রথমেই আমার বাবা এবং আপনাদের সবার কাছে একটা অনুমতি চাইছি। আমি আমার ভবিষ্যৎ জীবন সঙ্গীকে নিজেই আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। বাবা। এই নিশ্চয়ই নিশ্চয়ই। প্রতিটি মানুষ এমন একজনকে তার জীবন সঙ্গী হিসেবে কামনা করে যে তার সুখ ও দুঃখের একান্ত সাথী। আমিও তেমন একজনকে আমার সঙ্গী হিসেবে বেছে নেব, যে আমাকে শুধু আমাকে ভালোবাসবে। নামি দামি লোকজন উপস্থিত, পানি খোলা কইল না। ইজ্জত গেলে আমারই যাইব। নো ড্যাড, আই উইল কিল দ্যাট। হবে, ওর চিকিৎসা হবে। সুচিকিৎসা। প্রেসক্রিপশনটা আমি দেব। এই নে টাকা, তাড়াতাড়ি আসবি। আমি আর জামু আর আমু। কি যে কি দিয়ে আনবি? লিস্টি কারাতে? ও লিস্টি তাম নাতে তুই। আমি আসলে আসলাম এটা ছাগলই। খাইছে, ডিম তো নাই। আরে ওই ডিম, আরে কই গেল? প্রেম প্রীত করা বড়ই কঠিন। একদিকে হেকমত চাচার যন্ত্রণা, আরেক দিকে কৌতুরি বাপের পা ফালি। এখন ভোর খাই আমার একমাত্র ভরসা। আমি গেলাম, আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম। কৈতরি, ও কৈতরি, আসো আসো আসো। কি আর দেরি হয় না, বেলাতে বইয়া যায়। চলো চলো, দাম তলায়। কেমনে যাম ওইখানে? বাপ জান বসা দোকানে। মা কৈতরি, কার লগে কথা কস? বাজারটা সামলাও। শোনো, আমাগো মহল্লার নারী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট বাজার। ও তা বাইরে কেন, ভিতরে আইনে বসতে দে। আমি বসতাছি, তুমি রেডি হয়ে আসো। এবার গোল্লারে মোল্লা খাওয়ামু।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, বসেন প্রেসিডেন্ট সাহেব। সাহেব না সাহেবা। 2 দিন আইলাম, আপনার বেগম সাহেবের তো একদিনও দেখলাম না। দেখবেন কেমনে? কি হয়েছে? উনি তো নাই। কে? ও বাপের বাড়ি গেছে বুঝি? জি না। তা কি? উনি জান্নাতবাসিনী হইছেন। আরে তাহলে তো আপনার বড় দুঃখের জীবন। আর কোয়েন না, যার বউ নাই সে ছাড়া এ দুঃখ কেউ বোঝে না। বুঝবো আমার মতো তার স্বামী নাই, সেই মা কি ঠিকই বুঝবো। কোন কি আপনি বিধবা? গলার স্বর শুনে তো মনে হয় আপনার বয়স খুবই কম। ঠিকই কইছেন, আপনার বয়স তো বেশি হয় নাই। আবার বিয়ে করেন না কেন? না অন্য কোনো অসুবিধা আছে? দেশে ডাক্তার কবিরাজ নাই, চিকিৎসা করতে পারেন না? আমারে কেটা বিয়ে করবে? জোয়ান মাইয়ার বাপ। আপনার মাইয়া কইতে দি বড়ই ভালো। আহারি এমন একটা মাইয়ার মা যদি হইতে পারতাম। তোবা কি কইতে কি কই? না না, শরমের কি আছে? শরীয়ত মতো এইটা তো জায়েজ। আপনি কি যে কোন, আপনি বাড়ি দুষ্ট। বাজার আমাগো একটা মিটিং আছে, যাই। যাবা যা, মিটিং করতে যা। আচ্ছা। আসেন আসেন ভাই হেকমত, আমার কি কিসমত। কিসমত তোমার খুবই খারাপ। মাইয়া গেল কই? মিটিং করতে। মিটিং না, ফিটিং করতে গেছে। তোমার আমার লগে চিটিং করছে। দেখবা? আসো আমার লগে দেখাই। রাত 10টা বাজে, ঝিনুক এখনো তো ফিরল না। বান্ধবীর বিয়েতে গেছে, দেরি তো একটু হবেই। তুমি অযথাই চিন্তা করছো। চিন্তা কি আর এমনিতে করছি? কত করে বললাম ড্রাইভারকে সাথে নিয়ে যাও, না লাগবে না, তিনি নিজেই ড্রাইভ করবেন। আজকাল রাস্তাঘাটের যে অবস্থা।
রবিন, রবিন, রবিন! চলো, এই গাড়ি থামাও। ভাইয়া আজও আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। এই রক্ত বিষাক্ত রক্ত, এক বিশ্বাসঘাতক প্রতারকের রক্ত বইছে আমার শরীরে। এই রক্ত ছড়ে যাওয়াই উচিত। ওই যে ওই লোকটা আমার বন্ধু রবিনকে খুন করেছে, ইন্সপেক্টর ওকে ধরেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাবা, ভাইয়া খুন করেনি। যাই নাই, বাচ্চা আছি। আমি বাইচা থাকতে তোর কোনো ক্ষতি হইতে দিব না। আমার সমস্ত কিছুর বিনিময়ে হইলেও আমি তোরে মুক্ত করব। হ্যাঁ, আমি তোমার জন্য দেশের সবচেয়ে বড় উকিল নিয়োগ করব। না, আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই মিস্টার আলম। আপনি এখান থেকে চলে যান, প্লিজ লিভ মি অ্যালোন। মিস্টার আলম, এসব আপনি কি বলছেন? একটা খুনি আসামির জীবনের জন্য আমি দায়ী হতে যাব কেন? এই কেনর জবাবটা দেওয়ার জন্যই আমি আসছি। আপনার জন্য একটা সংসার ভাঙ্গা তছনছ হয়ে গেছে। আপনার জন্য একটা ছেলে অকালে তার মা হারাইছে। আপনার জন্য বাপ থাকতেও ছেলেটাই যে দিন। থামুন, থামুন। অনেক বাজে কথা বলেছেন আপনি। ভদ্রতার একটা সীমা থাকা উচিত। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না। বোঝার কথাও না। মানুষ যখন বেদিশা হয়ে যায় তখন তার ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতাও থাকে না। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন বিচারক। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বিচার করার মতো বোধ আমার আছে। বিচার বোধ? আরে কোথায় ছিল সেদিন আপনার বিচার বোধ? যেদিন বিবাহিত আর দুইটা সন্তান আছে যাই নাও আলম সাহেবরা আপনি বিয়া করছিলেন। খুব অবাক হইলেন মনে হয়, কিন্তু এইখানে শেষ না। রানা শুধু আপনার আদালতে বিচারাধীন আসামি না, আপনার স্বামী আলম সাহেবের ঔরসজাত সন্তান। আপনারই কারণে সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত রানা তার বাবার স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত। শুধু তাই না, আজ থেকে 16 বছর আগে তালতলার এক মিছিলের গন্ডগোলে রানা হারাইছিল তার একমাত্র শিশু বোন। সেখানে পাইছিল একটা চিঠি, কিন্তু দুর্ভাগ্য রানার সেই চিঠির ঠিকানাটা পর্যন্ত পানিতে ভিজা মুছে গেছে। সেই থেকে আজ পর্যন্ত আমি ওরে বাবার স্নেহ দিয়ে বড় করে তুলছি, কিন্তু জন্মদাতা পিতার প্রতি ওর প্রচন্ড ঘৃণা আমি কিছুতেই মুছে ফেলতে পারি নাই। আর এর সব কিছুর জন্য দায়ী আপনি। তাই শেষ কথা বইলা যায়, যদি এখনো আপনার মধ্যে লজ্জা শরম বিবেক বইলা কিছু থাইকা থাকে, তাইলে মিথ্যা খুনের অভিযোগ থেকে আমার রাধারে আপনি মুক্ত করে দিয়ে চিনুক রানা, ওরা দুজনই আমার সন্তান। চিনুক, ভাই তোমার চিনুককে দেখো না। না শাহানা, আমি সব শুনেছি, সত্যকে প্রকাশ করতে দাও। না, দোহাই তোমার পায়ে পড়ি, চিনুককে কোনো কিছু খুলে বলো না। ও জানে আমি ওর মা।
সব যদি প্রকাশ হয়ে যায় তো আমাকে ভুল বুঝবে, আর তখন আমি ওকে হারাবো। ওকে হারালে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। খুনের মামলা, তাছাড়া প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ যেহেতু আছে, সেহেতু দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেই আমার বিশ্বাস। আমরা সেটাই চাই। আপনি তো বুঝতেই পারছেন, বাবা খান নিজেই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে। হ্যাঁ, আমি তো জানি। আচ্ছা চলি। হ্যাঁ, থ্যাংক ইউ। না না, 9 বছর বয়স থেকে যখন পিতার প্রয়োজন হয়নি, আজও প্রয়োজন নেই। মায়ের লাশে আমার জন্মদাতার পরিচয়কেও আমি দাপন করেছি। আপনি চলে যান। রানা, তুই আমাকে ভুল বুঝিস না। যে মানুষ স্ত্রীকে মৃত্যু শয্যায় রেখে সন্তানের আকুতিকে উপেক্ষা করে অর্থের লোভে আরেকটি বিয়ে করতে পারে, তার কথা শোনা তো দূরে থাক, মুখ দেখতেও ঘৃণা হয়। I hate him! I hate him! I hate him! আমাকে তুই ভুল বুঝিস না বাবা। মিস্টার আলম, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর কখনো যদি আপনি পিতার দাবি নিয়ে আমার সামনে আসেন, তাহলে যে খুন আমি করিনি তার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেব। না, এই কি তুমি ছিলে? মন চায় তোর গালে একটা চুমা। কিন্তু জজ সাহেবা তো রানার মা, এই আদালতে সুবিচার পাওয়া যাবে না। এই বুদ্ধি মাথায় নিয়ে তুই আমার সঙ্গে আসছস? মায় দশ, ছেলে আসামি। মায় দিব ছেলের ফাঁসি, বাবে বারো ঠিক কই। আসল মজাই তো ওইখানে। নিয়োগ করছি, দেশের সেরা উকিল নিয়োগ করছি, যার জীবনে ফেল বলে কোনো শব্দ নাই। এইবার হইব চিকিৎসা, সুচিকিৎসা। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রসিড অন। থ্যাংকস ইউর অনার। মিস ঝিনুক, আপনি বলেছেন রবিনকে আসামি রানাই ছুরি মেরেছে। আপনি তা দেখেননি, তাই তো? জি। কিন্তু আসামি এবং রবিনের মধ্যে যে হাতাহাতি হয়েছে সেটা তো আপনি দেখেছেন। জি। আরেকটি প্রশ্ন, রবিনকে যখন ছুরিবিদ্ধ অবস্থায় দেখলেন, তখন আসামি রানা ছাড়া তার পাশে কি আর কেউ ছিল? জি না। ইওর অনার, সাক্ষীর বক্তব্য থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে খুনটি একমাত্র আসামি রানার দ্বারাই করা সম্ভব, এবং খুনটি তিনিই করেছেন। অবজেকশন ইওর অনার। মহামান্য আদালত, আমি আসামি পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছি। হিয়ার ইজ মাই পেপারস। প্রসিড অন। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা ঝিনুক, খুনটি যেখানে সংঘটিত হয়েছিল সেটা একটি পরিত্যক্ত স্থান, কিন্তু আপনি ওখানে গিয়েছিলেন কেন? আত্মরক্ষা করতে। আত্মরক্ষা করতে? কিন্তু কেন? আমি বান্ধবীর বাসার থেকে ফিরছিলাম, পথে মিশা ও তার বন্ধুরা আমার সম্মানহানির চেষ্টা করে। আমি নিজেকে বাঁচাতে ওই পরিত্যক্ত স্থানটিতে আশ্রয় নিই। তারা সেখানেও আমাকে আক্রমণ করে। আমার চিৎকার শুনে রানা ভাই ছুটে আসেন আমাকে বাঁচাতে। আপনি এবার আসতে পারেন। ইওর অনার, এই বক্তব্য থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রানা সেখানে উপস্থিত না হলে মিশা ও তার বন্ধুদের ঘৃণ্য লালসার শিকার হতেন ঝিনুক। অবজেকশন ইওর অনার। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মক্কেলের চরিত্রের উপর কালিমা লেপন করা হচ্ছে। সাক্ষীর বক্তব্য সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে
কখনো নিজের ইজ্জতে মিথ্যে কথা বলতে পারে না ইওর অনার। পারে, পারে মহামান্য আদালত পারে। ভাইকে নিশ্চিত ফাঁসির হাত থেকে বাঁচাতে বোন মিথ্যে কথা বলতে পারে। যেহেতু আসামি রানা ঝিনুকের বাবা মিস্টার আলমের প্রথম পক্ষের সন্তান। বাবা, আমার বাবা বলে যার পরিচয় দেওয়া হলো তিনি আমার বাবা নন। ইওর অনার, খুন না করে যদি আমার ফাঁসি হয় তাতে আমার বিন্দুমাত্র দুঃখ থাকবে না, কিন্তু আমার পিতৃ পরিচয় নিয়ে কোনো কথা যেন এই আদালতে না উঠে। ইওর অনার, আদালতের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে যে ব্যক্তি তার জন্মদাতাকে অস্বীকার করতে পারে তার পক্ষে খুন করেও নিজেকে নির্দোষ দাবি করা অস্বাভাবিক ব্যাপার নয়। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে যাচ্ছেন যে আমরা এখানে একটি খুনের মামলা পরিচালনা করতে এসেছি, পিতা ও পুত্রের সম্পর্ক স্থাপনের জন্য নয়। তাছাড়া খুনটি যে আসামি রানাই করেছেন তার কোনো সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ তিনি আদালতে হাজির করতে পারেননি। এমনকি রবিন যে ছুরি দ্বারা খুন হয়েছে, পুলিশ সেই ছুরিটি এখনো উদ্ধার করতে পারেনি। খুন করার পর আসামি হয়তো ছুরিটি কোথাও লুকিয়ে ফেলেছে। কারেক্ট, খুন করার পর খুনি ছুরিটি লুকিয়ে ফেলেছে। ইওর অনার, আমি এই মামলার আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানাবার জন্য বাদী মিশাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার মিশা, আপনার জবানবন্দি অনুযায়ী খুনটি রানা করেছেন এবং তা আপনি নিজের চোখে দেখেছেন, তাহলে এটাও নিশ্চয়ই দেখেছেন খুনের পর আসামি ছুরিটি কোথায় লুকিয়েছে? না মানে আমি তখন পুলিশকে খবর দিতে যাই। ইয়েস, এবং আপনি নিজেই পুলিশ এনে তাকে ধরিয়ে দেন, তাই তো? বাহ, আপনার গায়ের কোটটি তো খুব সুন্দর। থ্যাংক ইউ। কিন্তু এই গরমের মধ্যে কোট পরেছেন কেন? গরম কোথায়, এখন তো শীতকাল। সরি, এখন শীতকাল। আচ্ছা, যেদিন রবিন খুন হলো সেদিনও কি আপনি এই কোটটি পরেছিলেন? বলুন। না, সেদিন আমার গায়ে গেঞ্জি ছিল। ও, গেঞ্জি ছিল, কিন্তু প্রচন্ড এই শীতের রাতে আপনি শুধুমাত্র একটা গেঞ্জি পরেছিলেন কেন? কেন? আমার তেমন শীত লাগছিল না তাই। বলেন কি? হাড় কাঁপানো শীতের রাতে সবার তো জমে যাবার মতো অবস্থা, আর আপনার তেমন শীতই লাগছিল না। অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষ আইনজীবী অপ্রাসঙ্গিক বিষয় তুলে আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। অপ্রাসঙ্গিক নয় ইওর অনার, হত্যাকাণ্ডটি যে রাতে ঘটেছে সে রাতে সবচেয়ে বেশি শীত পড়েছে। আর শুধু তাই নয়, ওই প্রচন্ড শীতের কারণে সেদিন 10 জন লোকের প্রাণহানি ঘটেছে। আপনার অবগতির জন্য আবহাওয়া অফিসের সেদিনের তাপমাত্রার রিপোর্ট ও কিছু পত্রিকা পেশ করছি। ইওর অনার, কনকনে ওই শীতের রাতে কারোর পক্ষে শুধুমাত্র একটি গেঞ্জি পরে থাকা সম্ভব নয়। মিস্টার মিশার বক্তব্য মিথ্যা এবং সন্দেহজনক। উনি গেঞ্জির উপরে নিশ্চয়ই কোনো কোট পরা ছিলেন। না, আমি গেঞ্জি পরা ছিলাম। আপনি কোট পরা ছিলেন। কি বাবার কোট কোট করছেন? আপনি কি বলতে আমি করেছি? হোয়াট ইজ দিস? দিস ইজ দ্যাট এন্ড দ্যাট ইজ পসিবল। খুন আপনি করেছেন এবং খুন করার পর কোট আর ছুরি আপনি লুকিয়ে ফেলেছেন। মিথ্যে কথা। অবজেকশন ইওর অনার, আমার মক্কেলের গায়ে কোনো কোট কিংবা সঙ্গে কোনো ছুরি ছিল না। ছিল ইওর অনার। আমি আদালতকে এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষকে একটি সুখবর দিতে চাই। মিস্টার মিশার পরিহিত সেই কোট আর ব্যবহৃত ছুরি পাওয়া গেছে। মিশার অপরাধের প্রমাণ আদালতে হাজির ইওর অনার। এই সেই ছুরি যা রবিনের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এই ছুরির উপর মিশার আঙ্গুলের ছাপি আদালতে তার অপরাধের শাস্তি নির্ধারণ করবে। এই ছুরি যদি তার অপরাধের সুস্পষ্ট প্রমাণ না হয় তবে কোর্ট এই রক্তাক্ত কোর্টই তা প্রমাণ করবে। এই খুনের আলামত ফরিয়াদ করছে আদালতে ন্যায় বিচারের জন্য। আমি নিরপরাধ আসামি রানার হয়ে বলতে চাই, মিশার অপরাধের প্রমাণ এসব মিথ্যে। এটাই সত্যি। এটা আমার কোর্ট নয়। আমি বলছি এটাই আপনার কোর্ট। ইওর অনার,
এই কোট আমার মক্কেলের নয়। আমি দৃঢ় কণ্ঠে বলছি এটাই মিশার কোট। আমিও দৃঢ় কণ্ঠে বলছি ওই হলুদ রঙের কোট আমি জীবনে পরিনি। তাহলে কি রঙের কোট পরেছিলেন? আমি সাদা রঙের কোট পরেছিলাম। থ্যাংক ইউ ইওর অনার। কিছুক্ষণ আগেই মিস্টার মিশা ও তার আইনজীবী বলেছিলেন বাদল ভাই কোনো কোটে ছিল না। মহামান্য আদালত, বাদী মিশা ঠিকই বলেছেন, এই হলুদ কোট আর ছুরি তার নয়। কিন্তু তিনি একটা কথা স্বীকার করেছেন, ওই রাতে তিনি সাদা রঙের একটি কোট পরা ছিলেন। আর তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি কিছুদিনের সময় মঞ্জুর করার জন্য, যাতে মিস্টার মিশার ব্যবহৃত কোট আর ছুরি খুঁজে বের করা যায়। দ্যাটস অল ইওর অনার। আসামি পক্ষের আইনজীবীর আর্জি এবং ন্যায় বিচারের স্বার্থে খুনের আসল আলামত উদ্ধারের জন্য এই আদালত 3 দিনের সময় মঞ্জুর করছে। সেই সাথে বাদী মিশার সাক্ষ্য সন্দেহজনক প্রমাণিত হয় এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ প্রদান করছে। আমার খাইয়া আমার পইরা মায়ারে উকিল বানাইছস, বড় উকিল। আমার পোলারে ফাঁসাইতে হলে লাগিয়া তোর চিকিৎসা করব, তোর মায়ারেও চিকিৎসা করব। ড্যাডি, सिर्फ 1 घंटा, सिर्फ 1 घंटा। স্যার এগুলি কোথায় রাখবো? কি হয়েছে? ম্যাডাম, এগুলো আপনার জন্য। স্যার কথা বলুন। হ্যালো অফিসার, নতুন বিয়া করছে, নতুন সংসার, বন্ধুত্বের সামান্য উপহার, প্রয়োজনে আরো দেব, চিন্তা করেন না। মাত্র 1 ঘন্টা, আমি কথা দিতেছি। জরুরি একটা কাজ সেরা আবার আপনার লকাপে ফিরে আসবে। ছি ছি, আমাকে লজ্জা দেবেন না। আপনার কোনো কাজে আসতে পারা তো সৌভাগ্যের ব্যাপার। অফিসার, মনটাই কয় আপনার বুকে জড়ায় ধরে একখানা চুমা খাই। মনে রাখবে, সময় মাত্র 1 ঘন্টা। ভালোই হলো, খুনের আলামত উদ্ধার করার দায়িত্ব ছিল আমার, কিন্তু তুমি যখন খুঁজে বের করেই ফেলেছ, সেজন্য তোমাকে ধন্যবাদ। দাও, এবার লক্ষ্মী ছেলের মতো ওগুলো আমার কাছে দিয়ে দাও। না, এইগুলো নিয়ে তুই আর কোর্টে হাজির হতে পারবি না। খুনের রক্ত এই চাকু থেকে শুকিয়ে গেছে, আজ তোকে খুন করে আবার রাঙাবো। আমার ড্যাডি তোকে ছাড়বে না, আমিও তোকে ছাড়বো না। তোমার বাবাকে একটি কথা বোঝানো দরকার, আইনকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। না, মিশর ফাঁসি হইতে পারে না। তার আগে আমি সব লন্ড ভন্ড করে ফেলবো। সবগুলার চিকিৎসা দরকার।
কি করে কি করতেছেন ভাই? আরে সাইরা দেন আমার দেও দিয়ে কি করেন আপনারা? কই লইয়া যাইতাছে? ওরে বাবা রে! তোমরা খারাপ কি চাও? বাবা রে কি গরম! আমার বড় কাছের মানুষ আছিলি তুই, অনেক সুযোগ দিছি তোরে, কিন্তু সেই সুযোগে সদ্ব্যবহার করছে তোর মাইয়া। আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করছে, মাইয়ারে কন্ট্রোল করতে পারস নাই। তুই একটা ব্যর্থ বাপ, তাই তোর চিকিৎসা করব, টুটকা ফটকা না, ফাইনাল চিকিৎসা। সোনা গোলামের বাচ্চা গোলাম রে, অসুখটা কার? বেটা আমার মেয়ের বেইমানির শাস্তি আমাকে দিবেন না। আমি তো সারাটা জীবন জান প্রাণ দিয়ে আপনার গোলামি করেছি। আমার প্রাণিকা দিন তোরা যাইল তো এসে গেছি, আমার আর কিছুই করার নাই। আসেন আমার টেক্কার বিবি, আসেন। অনেক চুলকাইছস তুই আমারে, চিকিৎসা করবার পারি না। এখন আমার কলিতে হাত দিছ, আমার ছেলেকে ফাঁসি আসে মানাইছ তুই, তোর বউ, তোর ছেলে আর ওই নেবো খারাপের মাইয়া। ওরে গাজী, তোর তো জানাজা হবে না রে, তবে হবে গায়ে বানা জানাজা। দেখছ, এইটা আমার চিকিৎসার স্যাম্পল, তোদেরও চিকিৎসা হবে। তার আগে বোঝাপড়া বইয়ের সাথে ওই ঝোলা সবগুলারে কই দিয়ে তো গেলাম। ও মা, গুল্লি ফুটাও ফুটাও, অগো চিকিৎসা করতে আমারও বাঁচতই গো। দিতাছি মাল দিতাছি। আওয়াজ নাই, কোথায় কাম হইয়া গেছে, কাম হইয়া গেছে। হায় হায়, সব দিয়ে চিনতে হয়েছে, হইয়া গেছে, সবগুলি চিকিৎসা হইয়া গেছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জজ সাহেবা, সালাম দিলেন না যে? ও মনে হয় আমার চিনতে পারেন না, আমি সেই বাবা খা, উকিল হইয়া আমার 14 বছরে জেল দিছিলেন। আজ জজ হয়ে আমার পোলারে ফাঁসি দিবেন? দেন। এদিকে আপনার আদর্শবানের স্বামী আর আদুরা কন্যার ফাঁসি হয়ে যাইতেছে, সেই খবর রাখেন। বিশ্বাস হয় না? শাহানা, কোন হুমকির কাছে মাথা নত করবে না। তুমি তোমার দায়িত্ব পালন করবে, স্বামী হিসেবে এটা আমার আদেশ।
আদেশ বড় না স্বামী সন্তানের জীবন বড়, সেই বিচারের ভার আপনার উপর। আমি শুধু আমার ছেলের নির্দোষ দেখতে চাই। হ্যালো হ্যালো, অর্ডার অর্ডার। পুলিশের রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি রানা সম্পূর্ণ নির্দোষ। সুতরাং এই আদালত আসামি রানাকে সসম্মানে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। যেহেতু বিচার সাক্ষী প্রমাণাদির উপর নির্ভর করে, সেহেতু আসামি মিশার বিরুদ্ধে পুলিশের রিপোর্ট ও সাক্ষীর জবানবন্দিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিশা তার বন্ধুকে নিজ হাতে হত্যা করেছে। সুতরাং এই আদালত আসামি মিশাকে বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই দণ্ড অবিলম্বে কার্যকর হবে। স্বামী আর সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও আইনকে আমি সবার ঊর্ধ্বে তুলে ধরেছি। বাবা খানের হুমকির কাছে মাথা নত করিনি। রানা, তোমার বাবা আর বোন সন্ত্রাসী বাবা খানের হাতে বন্দী। এখন ভাই হিসেবে তোমার কর্তব্য বোনের জীবন বাঁচানো, আর সন্তান হিসেবে দায়িত্ব পিতাকে রক্ষা করা। দায়িত্বহীন পিতার প্রতি সন্তানের কোনো দায়িত্ব থাকে না। কাকে তুমি দায়িত্বহীন বলছো? যে মানুষটি তোমাদেরকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তাকে? কাকে তুমি দায়িত্বহীন বলছো? যে মানুষটি পাগলের মতো তোমাদের খুঁজেছে শহরের অলিতে গলিতে, কাকে তুমি দায়িত্বহীন বলছো? যিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে বাবা খানের চক্রান্তের শিকার হয়ে হারিয়েছিলেন তার স্ত্রী আর সন্তানদেরকে। ওই লোকটি সম্পর্কে আমি আর নতুন করে কিছু জানতে চাই না। জানতে তোমাকে হবেই। শুধু নিজের বাবা সম্পর্কে নয়, ঝিনুক সম্পর্কেও তোমাকে জানতে হবে। কারণ ঝিনুক তোমারই হারিয়ে যাওয়া বোন। ঝিনুক? হ্যাঁ, যাকে 16 বছর আগে আমি তালতলার এক মিছিলের গন্ডগোল থেকে কুড়িয়ে পেয়েছিলাম, যাকে আমি মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছি, সেই ঝিনুকও আজ ওই খুনি বাবা খানের হাতে জিম্মি। জানি না এই মুহূর্তে ওরা কোথায় আছে, কেমন আছে। আমি জানি। ছেলের মৃত্যুদণ্ড দিতে, কিন্তু ওই দণ্ড পুলিশের চিকিৎসা কইরা আমার ছেলে আমার মুখে ফিরে আসতেছে। বাবা খান, আমার উপর তোর যে আক্রোশ, তার শাস্তি তুই আমার মেয়েকে দিস না। তুই আমাকে মেরে ফেল, আমার মেয়েকে ছেড়ে দে। তোর বউ তো আমার ছেলের ছেড়ে দেয় নাই, আমি থাকবো কোন হিসাবে? বল কোন হিসাবে? আমার ছেলের সারাটা জীবন ফেরারি আসামি হইয়া বাইতে থাকতে হইব। তোর বউ তার মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখে নাই, কিন্তু আমি তোদের ঘুরে বেড়ানোর ব্যবস্থা রাখছি। কিন্তু ইহকালে না, পরকালে। ইবলিশ শয়তানের নাম শুনছি কিন্তু চোখকে দেখি নাই। আজ তরে দেখে বুঝলাম ইবলিশ শয়তানও তরে দেখে শরম পাইব। দোকানদারের বাচ্চা, তোরও তো দেখতেছি তেজ আছে। গাজী মিথ্যা বলে নাই। আড়ালে বসে তুইও বহুত কল কাঠি নাড়ছস, তোরও চিকিৎসা হবে। আমি কোনো সাক্ষী রাখবো না। তো আগে আম্মা আসেন তাইলে। শুনতে আমার বড় ভালো লাগতেছে। বাবা খান রানা,
ওই শালাপো আমার ঘর মনে করছো হ্যাঁ বাবা খান অনেক যন্ত্রণা দিয়েছিস তুই আমাকে শুধুমাত্র তোর কারণে শুধুমাত্র তোরই কারণে সবকিছু থাকতেও আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে এসে গেছে আমার অপছন্দ এসে গেছে ওই বান্যাঘর সবগুলো না জানি তোমার চিকিৎসার কাজ হবে না ওদের চিকিৎসার ভার তুমি আমার উপর ছেড়ে দাও টাকা দিছি হাত উপরে উঠা আগে তোর থেকে শৈব পিস্তল ফালা আরে সাইজা দে রে বাবা না তো ফোন করে হলাম তো অবস্থায় আমার সামনে
তুই আমাকে বাবা বলে ডাকলি? ওরে তোর এই বাবা ডাক শোনার জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছি। ডাক বাবা ডাক, আরেকবার আমাকে বাবা বলে ডাক। ওই সেই বাবা খান যে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, ওই সেই বাবা খান যে তোর মায়ের করুণ মৃত্যুর জন্য দায়ী। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা খান! অর্ডার অর্ডার। পুলিশের রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে জনাব বাবা খান বিভিন্ন সমাজ বিরোধী এবং বহু নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত। সর্বোপরি সুতরাং অত্র আদালত আসামি বাবা খানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। আপনাকে এই মিলন দেখিয়া আমার খুব খুশি লাগতেছে। এই খুশির পিছনে আপনার অবদানই সবচেয়ে বেশি হেকমত সাহেব। আপনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই খুশির দিনে সবাই মিষ্টি মুখ করে। এই মিষ্টি হলো গিয়া আমার শ্বশুর আব্বা উল্লা মিয়ার স্পেশাল মিষ্টি। কিন্তু সবার আগে তুমি আবার খাইও না, বাজানে গুতাইয়া মুখ দাবার করবো না।